সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি আপাতত শান্ত হলেও আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়নে সীমান্তবর্তী লোকজন এখন দিন রাত পার করছেন আতঙ্কের মধ্যে। সরকারপাড়া এলাকায় শূন্য রেখায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের পর সীমান্তের কাছাকাছি তাদের চলাফেরা করতে হচ্ছে জীবনের শঙ্কা নিয়ে। এই কারণে কৃষিকাজ করতে ভয় পায়, কিন্তু বিএসএফরা মাঝে মাঝে হুমকি দেয় যে তুলে নিয়ে যাবো, গুলি করে মারি দিয়ে বলবো বেড়া কাটছে। ওরা যে ছাগল আমরা নিতে যাই ওরা দৌড়িয়ে এসে বিএসএফ পিটান ধোকা করে গালাগালি করে। আমরা ভুট্টা খেতে পানি দিয়ে ৮, ৯টা 10টা হয়। এমন পরিস্থিতির মধ্যে আঙ্গরপোতার সিস্টিয়া পাড়ায় শূন্য রেখা নিকটবর্তী কৃষি জমিতে মাটি ফেলতে স্থানীয় কৃষকদের বাধা দেয় বিএসএফ। বিগত সরকার যাওয়ার পরে এগুলা সব বর্ডারে বাড়ছে, দহগ্রামে বেশি বাড়ছে। আমার মনে হয় যে তাদের এটা ভুয়া চুক্তি। এই চুক্তিতে আমার এটা কখনো বিশ্বাস হয় না বা আমরা এটা মানতেও পারি না। তবে বিজিবিকে দেখা গেছে সতর্ক অবস্থানে। বিজিবির রংপুর 52 ব্যাটালিয়নের সিও সেলিম আলদিন সোমবার কাঁটাতারের বেড়া নির্মাণের স্থান পরিদর্শন করলেও গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি। এমন অবস্থায় আতঙ্কে দিন পার করছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা। ভারত চাইতেছে আমাদের সাথে একটা পায়ে পাহারা দিয়া একটা ঝগড়া সৃষ্টি করা। সরকার স্পষ্ট বলেছে যদি কারোর সাথে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হয় তাহলে চোখে চোখ রেখে সুসম্পর্ক রাখতে হবে। ঠাকুরগাঁও সীমান্ত লাগোয়া বাসিন্দাদের মাঝেও দেখা গেছে উত্তেজনা। বাংলাদেশ ভারত সীমান্ত সুরক্ষিত রাখতে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক সভা করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে সচেতনতামূলক সভায় স্থানীয়দের ভারতীয় জমিতে না যাওয়া ও গরু চড়াতে সীমান্ত অতিক্রম না করার নির্দেশনা দেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ অন্যান্য পদক্ষেপে দুই দেশের মধ্যে হওয়া সব প্রোটোকল ও চুক্তি মানা হয়েছে বলে জানিয়েছে ভারত। সোমবার দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে এই বক্তব্য দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফার্স্ট সেক্রেটারি পলিটিক্যাল আলমগীর হোসেন এই সময় উপস্থিত ছিলেন। পরে তলবের বিষয়ে জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেড়া নির্মাণ সহ সীমান্তে নিরাপত্তার বিষয়ে দুই সরকারের মধ্যে এবং বিএসএফ ও বিজিবির মধ্যে হওয়া সব প্রোটোকল ও চুক্তি মেনেছে ভারত। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যে রবিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে। সীমান্তে বিজিবির সঙ্গে জনগণ প্রতিবাদ জানিয়ে নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি আরও বলেন, সীমান্তে এমন প্রতিবাদ শেখ হাসিনার আমলে সম্ভব হয়নি। আইনের তোয়াক্কা না করে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বলেও সমালোচনা করেন রিজভী। বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনে এখনও কিভাবে শেখ হাসিনার দোসররা বহাল তবিয়তে আছে এমন প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। যে শূন্য রেখা থেকে 150 গজ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে। সেগুলোর কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে। জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশের বিজিবির সাথে, বিজিবির প্রতিরোধের সাথে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠক সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। সন্ধ্যা 6:30টায় শুরু হওয়া বৈঠক চলে রাত 9টা পর্যন্ত। এতে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। কাল মঙ্গলবার দুপুর 12টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিং করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ ফোন কল রেকর্ড পাওয়ার দাবি করেছে প্রসিকিউশন। একই সাথে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা জানান প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও BM সুলতান মাহমুদ। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগও করেন তারা। ব্রিফিংয়ে প্রসিকিউটররা জানান, কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট নেওয়ার অভিযোগে শেখ হাসিনার পর এবার শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে করা 3টি মামলায় মোট আসামি 47 জন। শেখ পরিবারের সদস্যদের রাজুক এলাকায় একাধিক প্লট ও বাড়ি থাকার তথ্য গোপন করে পূর্বাচলে প্লট নেয়ার বিষয়টি এখন আলোচনায় উঠে এসেছে। রবিবার এমন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলা থেকে রক্ষা পাননি শেখ রেহানা ও তার ছেলেমেয়েরাও। তাদের দুর্নীতি অনুসন্ধানে রাজুক, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন দপ্তরের নথিতে প্লটের তথ্যের অসঙ্গতি রয়েছে। শেখ রেহানা, ববি ও আজমিনা সিদ্দিকির বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, তাদের প্রত্যেকের নামে ঢাকায় প্লট থাকা সত্ত্বেও রাজুকের বিধি ভঙ্গ করে প্লট গ্রহণ করেছেন। জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, মাতা জনাব রেহানা সিদ্দিক নিজ বা পরিবার অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরের রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও হলফনামায় তা গোপন করে প্লট বরাদ্দর ক্ষেত্রে রাজুকের নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। মামলায় ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা সহ তার সন্তানরা পূর্বাচলে প্লট নিচ্ছেন এমন খবর জানতে পেয়ে টিউলিপ তার মা রেহানা সহ ভাই বোনের নামে প্লট দিতে চাপ প্রয়োগ করেন। আর তখন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম ভেঙে প্লট বরাদ্দের ব্যবস্থা করেন। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বেআইনিভাবে অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেছেন। ইতিমধ্যে সাইমা ওয়াজেদ পুতুলের প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় মামলা হয়েছে। জানা গেছে 20 কাঠার প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও মামলা করবে দুদক। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। অর্থ বছরের মাঝপথে বিভিন্ন পণ্য ও সেবায় হঠাৎ ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত সমাজে অসমতা বাড়াবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে আলোচনা ছাড়াই এই উদ্যোগ বিনিয়োগকারী সহ সকল স্তরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানান এই খাতের বিশ্লেষকেরা। বাজেটে টাকার জন্য মরিয়া হয়ে বিকল্প পথ খুঁজছে সরকার। এজন্য শুল্ক কর বাড়িয়ে সহজে কর আদায়ের পথ বেছে নিয়েছে অর্থ মন্ত্রণালয়, যার মূল ভুক্তভোগী জনগণ। মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, তাজা ফল, পোশাক কিংবা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, সবকিছুতেই দিতে হচ্ছে বাড়তি টাকা। সামনেই রমজান শুরু হচ্ছে, তাই কপালে দুশ্চিন্তার ভাঁজ বেড়েছে সব শ্রেণী পেশার মানুষের। ট্যাক্স আপনি অন্য ক্ষেত্রে বসান, যা পরিমাণ বাড়ান, কিন্তু ওষুধের ক্ষেত্রে ট্যাক্স বসানোটা যুক্তিযুক্ত নয়। সাধারণ মানুষের সঠিক চিকিৎসার জন্য হলেও ওষুধের উপর ভ্যাট আরোপ না করা হোক। বাট একজন রিক্সাওয়ালা, তার কাছে তো ওয়াইফাই সুবিধাটা নাই। তো সেই ব্যক্তি যদি দিন শেষে তার বাসায় একটা ফোন করতে যায়, সে অবভিয়াসলি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কল দিতে পারবে না। যদি বিলাস দ্রব্য যেগুলো রয়েছে সেগুলোর উপর যদি ভ্যাট বৃদ্ধি করা হয়, তাহলে আমি মনে করি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা আছে তাদের উপর প্রেশারটা কিছুটা কম পড়তো। আর একটু মনে হয় যে সংস্করণ বা কি সংস্কারটা দরকার এই ভ্যাটের ক্ষেত্রে আমার মনে হয়। IMF এর চাপে ভ্যাটের বোঝা সমাজের মধ্যে অসমতা তৈরির সাথে বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ভ্যাট এবং যে সম্পূরক শুল্ক সেটি বাড়ানো হলো, তো এটার কারণে বিনিয়োগ নিশ্চয়ই নিরুৎসাহিত হবে। আর আলাপ আলোচনা তো করা হয়নি, ব্যবসায়ী গোষ্ঠী তাদের সঙ্গে একটু যদি আলাপ আলোচনা করে নেওয়া যেত। সমাজের মধ্যে কিন্তু অসমতার একটা ক্ষেত্র তৈরি হলো। আমরা এই মুহূর্তে আসলে যে বৈষম্য বিরোধিতার কথা বলছি, সমাজে যাতে সাম্য ন্যায় বিচার এটা হয়, তো সেই জায়গাতে যদি করের নীতিটা এমন হয় যে যেটা আসলে গরিব মানুষের উপরে চাপটা বেশি ফেলবে, তো তাহলে তো সেটা কোনো ভালো নীতি নয়। বিভিন্ন রকমের সংস্কার হচ্ছে, তার যে স্পিরিট সেটার সঙ্গে আমি মনে করি যে এই যে কর শুল্ক এগুলোকে যে বাড়ানো হলো সেটা কিন্তু সাংঘর্ষিক। ভ্যাট, আমদানি শুল্ক ও আয়কর সহ পুরো সিস্টেমকে অটোমেটেড করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ভ্যাট এবং একই সঙ্গে যে আমদানি শুল্ক আর এই যে ব্যক্তিগত আয়কর, কোম্পানি আয়কর, এই দুটো জায়গাতেও কিন্তু এই অটোমেশন এখনও সেরকমভাবে হয়নি।
তো সুতরাং পুরো সিস্টেমটাকে অটোমেটেড করা হয়ে গেলে তখন কিন্তু রাজস্ব আদায় এমনিতেই বাড়তো। তো ওই দিকে বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল গত কয়েক মাসে। গত 1 জানুয়ারি বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির এনবিআর এর প্রস্তাব পাশ করা হয়। এরপর তা অধ্যাদেশ আকারে জারি করা হয়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন বেঞ্চ এই সংক্রান্ত আদেশ দেয়। পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের জীবনযাপনের বিষয়ে ডক্টর ইউনূসকে অবহিত করেন। উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে। আগামী 1 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে তফসিল। এর মধ্যে গত 10 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবারের মধ্যে 3 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে অনশন প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত অঙ্গীকার পাওয়ার পর সোমবার সন্ধ্যা 7টার দিকে টানা 35 ঘন্টা পর অনশন প্রত্যাহার করে শিক্ষার্থীরা। এর আগে বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে তারা। পরে শিক্ষার্থীরা জানায়, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভায় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর হবে এমন লিখিত অঙ্গীকার পাওয়ায় অনশন স্থগিত করা হয়েছে। তবে আগামী বুধবার পর্যন্ত ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চলবে। চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে অব্যাহতি পাওয়া পুলিশের শিক্ষানবিশ উপপরিদর্শকেরা। সোমবার সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি পাওয়া 40তম ব্যাচের 321 জন এসআই। বিকাল 3:30 পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যথাযথ কোনো আশ্বাস না পাওয়ায় অনশনে যান তারা। এর আগে গত 5 ও 6 জানুয়ারি চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে তারা 12 জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন। দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাজ্যে ব্যাপক চাপের মুখে রয়েছেন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক। এমন পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনা এসেছেন তার বন্ধু ও সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান। তাকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল। এতে বলা হয়েছে, ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনা লন্ডন গেলে শায়ানের 13 মিলিয়ন পাউন্ডের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন। ডেইলি মেল লিখেছে, দুর্নীতির অভিযোগ ওঠার পরও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান পদে বহাল আছেন শায়ান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের টানা 6 দিন ধরে চলা দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। দেশটির ফায়ার সার্ভিসের তথ্য মতে বর্তমানে লস অ্যাঞ্জেলেসে 4টি দাবানল সক্রিয় রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে বাতাস আরও তীব্র হতে পারে, সেক্ষেত্রে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিহাসের ভয়াবহতম এই দাবানলে 12,000-এরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল কর্মী সেজে লুটপাটের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। Pacific Coast Highway in ruins while the fight to save property and lives goes on. Ground crews working non-stop for some. আসন্ন নারী বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি। আগামী শনিবার মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ। টুর্নামেন্টে খেলা পরিচালনার জন্য 20 সদস্যের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশি আম্পায়ার 34 বছর বয়সী সাথীরা এখন পর্যন্ত মেয়েদের 25টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। ডিসেম্বরে মালয়েশিয়াতেই
হয়ে যাওয়া অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপ টি-20তেও তাকে আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে। বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন GP-Fi আনলিমিটেড। তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন, যেখানে পাবেন 40 MBPS পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন 32টি পর্যন্ত ডিভাইস। বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নির্বাচিত সরকার ছাড়া ঢাকা দিল্লির সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে না, মন্তব্য ভারতীয় সেনাপ্রধানের। সীমান্ত পরিস্থিতি শান্ত থাকলেও আতঙ্কিত বাসিন্দারা, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব। জুলাই গণহত্যায় হাসিনার ফোন রেকর্ড পাওয়ার দাবি, ফরেনসিক পরীক্ষার অনুমতি ট্রাইব্যুনালের। হঠাৎ ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় সমাজে অসমতা বাড়বে, বিনিয়োগে বড় প্রভাব পড়ার আশঙ্কা। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।